বলুন ঋষি বাবা, কি বলবেন? আর আমাকেই বা কি বলার আছে আপনার? কেন রে বাছা, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? যে নারী সন্তান জন্ম দিতে পারে না তার মতো যে অভাগী আর কেউ নেই। আর আমি সন্তান জন্ম দিতে পারিনি বলে আমার স্বামী আমাকে প্রাসাদ থেকে বের করে দিয়েছে। ও আচ্ছা, এই ব্যাপার। তবে তুই চোখের জল মুছে ফেল মা। তোর এই সমস্যার সমাধান আমার কাছে রয়েছে। সত্যি বলছেন ঋষি বাবা? আপনি আমাকে সমস্যার সমাধান দিতে পারবেন? কিন্তু কি সমাধান বলুন ঋষি বাবা। এখান থেকে 200 ক্রোশ দূরে পূবালি জঙ্গলের মাঝে বাচ্চা জন্ম দেওয়া একটা পুকুর রয়েছে। তুই ওই পুকুরের মাঝে যা মা। সৃষ্টিকর্তার কৃপায় তুই সন্তান জন্ম দিতে পারবি। বাচ্চা জন্ম দেওয়া পুকুর? তবে আমি ওই পুকুরের কাছেই যাব ঋষি বাবা। আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে আমি সন্তান জন্ম দিতে পারি। এসব কথা বলে ইলাবতী পথ চলতে শুরু করে আর 200 ক্রোশ পাড়ি দিয়ে পূবালির জঙ্গলে পৌঁছায়। আর খুঁজতে খুঁজতে ইলাবতী বাচ্চা জন্ম দেওয়া সেই পুকুর পাড়ে চলে যায়। কার পায়ের আওয়াজ পেলাম আমি? আমার ঘাটে কে কে এসেছে? আমি হিমনগরের রানী ইলাবতী গো পুকুর। আর এখানে আমি তোমার কাছে একটা সাহায্য চাইতে এসেছি। আমি তোকে কি সাহায্য করব বলতো? আমি তো প্রতি পূর্ণিমার রাতে বাচ্চা দেওয়া ছাড়া আর কোনো সাহায্যই করতে পারি না। আমি যে ওই সাহায্যটাই চাই, কারণ আমার যে একটা সন্তানের ভীষণ দরকার। তুমি দয়া করে আমাকে একটা সন্তান দাও, বাচ্চা জন্ম দাও পুকুর। আমি তোকে সন্তান দিতে পারবো, কিন্তু তার জন্য তোকে তিব্বত পর্বত থেকে নীল পদ্ম ফুল এনে আমার জলে ফেলতে হবে। আর সেটা আগামী পূর্ণিমার রাতে। তবে আমি বাচ্চা জন্ম দেব। আর তুই নিজের পছন্দ মতো সেখান থেকে পছন্দ মতো বাচ্চা নিতে পারবি। তবে আমি তাই করব। আমি যে করেই হোক ওই তিব্বত পাহাড় থেকে নীল পদ্ম নিয়ে আসবো। এসব কথা বলে রানী বেরিয়ে পড়ে আর অনেক পথ পাড়ি দিয়ে সে তিব্বত পাহাড়ে গিয়ে পৌঁছায়। এই মাত্র তিব্বত পর্বতে এসে পৌঁছালাম। এখন আমি নীলপদ্ম কোথায় পাবো? এতদিন জানতাম জলে পদ্ম হয়, এখন দেখছি ওই পুকুর আমাকে স্থল থেকে পদ্ম ফুল নিয়ে যেতে বলেছে। কোথায় যে আছে ওই নীল পদ্ম কে জানে। এসব কথা বলে রানী ইলাবতী পদ্ম খুঁজতে থাকে। আর অনেক খোঁজার পর রানী ইলাবতী পর্বতের চূড়ায় সেই নীল পদ্ম ফুল দেখতে পায়। আরে আরে, ওই তো নীল পদ্ম, যে স্থলে নীল পদ্ম ফুল ফোটে। আর এটা আমি এই প্রথম দেখলাম। না না, আর দেরি করা যাবে না, এখনই আমাকে এই নীল পদ্ম ফুলটা নিয়ে যেতে হবে পূর্ণিমার রাতে খুবই সন্নিকটে। এরপর রানী ইলাবতী সেই নীল পদ্মটি তুলে নেয় আর সেই নীল পদ্ম নিয়ে পুনরায় নীল পুকুরের কাছে চলে যায়। ততক্ষণে রাতের আকাশে পূর্ণিমার চাঁদও উঠে যায়। বাচ্চা জন্ম দেওয়া পুকুর, আমি তোমার কথা মতো নীল পদ্ম এনেছি গো। এই নাও নীল পদ্ম। আর পূর্ণিমার চাঁদও তো উঠে গেছে। তোমার সব শর্ত তো পূরণ হলো। এবার তুমি আমাকে বাচ্চা দাও পুকুর। অস্থির হোস না, তুই যেহেতু আমার সব শর্ত পূরণ করেছিস তাই তুই অবশ্যই বাচ্চা পাবি। পুকুরের কথা শেষ হতে না হতেই পুকুর থেকে একে একে কলাপাতায় অনেকগুলো বাচ্চা ভেসে আসতে থাকে। আর এত বাচ্চা দেখে তো রানী ইলাবতী ভীষণ খুশি হয়ে যায়। এই নে বাচ্চা, এই বাচ্চাদের মধ্যে থেকে তোর যাকে ভালো লাগে তুই তাকেই বেছে নে। তবে একটা শর্ত আছে, 5 বছর পর পূর্ণিমার রাতে বাচ্চাকে আমার কাছে পুনরায় ফিরিয়ে আনতে হবে। এটা আবার কেমন শর্ত পুকুর? তুমি আমাকে বাচ্চা দিয়ে আবার বাচ্চা কেড়ে নেবে? এটা তোমার কেমন শর্ত বলো তো? হ্যাঁ হ্যাঁ, এটাই শর্ত। তুই যদি আমার শর্ত মানতে পারিস আমি তোকে তবেই বাচ্চা দেব, নয়তো আমি তোকে বাচ্চা দিতে পারবো না। কি আর করার, মাতৃত্বের স্বাদ নিতে গেলে তো তোমার শর্ত পূরণ করতেই হবে। তবে পুকুর, 5 বছর পর আমি তোমার বাচ্চাকে তোমার কাছে ফিরিয়ে দেব।
তবুও তুমি আমাকে একটা বাচ্চা দাও। মা ডাক শোনার জন্য যে আমি ব্যাকুল হয়ে আছি। তবে তুই আমার পুকুর থেকে যে কোনো একটা বাচ্চা নিয়ে যা, আর 5 বছর পর পূর্ণিমার রাতে পুনরায় তাকে আমার কাছে ফিরিয়ে দিবি। পুকুরের কথা মতোই রানী ইলাবতী সেই পুকুর থেকে একটা বাচ্চা তুলে নেয় আর সেই বাচ্চা নিয়ে প্রাসাদে ফিরে যায়। এ কি রানী, তুমি? তোমাকে তো আমি প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিলাম। তুমি তো আমাকে বাচ্চার জন্যই তাড়িয়ে দিয়েছিলে, আর সেজন্যই আমি বাচ্চা নিয়ে ফিরে এসেছি। এবার তুমি বাবা হবে আর আমি মা হব। কি কি বলছো রানী? সত্যি বলছো তুমি? আমরা এবার বাবা মা হব? তবে তুমি কোথায় পেলে এই বাচ্চা? এরপর রানী ইলাবতী রাজাকে বাচ্চা জন্ম দেওয়া পুকুরের ব্যাপারে সবটা খুলে বলে, কিন্তু রানী ইলাবতী পুকুরের দেওয়া শর্তের ব্যাপারে রাজাকে কিচ্ছু জানায় না। রানী, তুমি সত্যি বলছো বাচ্চা জন্ম দেওয়া পুকুর আমাদের সন্তানের স্বাদ পূরণ করলো? আজ আমি অনেক খুশি রানী। এখন আমাদের কেউ বন্দা রাজা আর রানী বলতে পারবে না। আমরা আমাদের উত্তরসূরি পেয়ে গেছি রানী। এসব কথা বলে রাজা আর রানী দুজনেই ভীষণ খুশি হয়ে যায়। আর এভাবেই রাজা রানী তাদের মেয়েকে নিয়ে বেশ ভালোই দিন কাটাচ্ছিল। দেখতে দেখতে 5টি বছর কেটে যায় আর রাজকন্যা মেঘমালাও অনেক বড় হয়ে যায়। কি ব্যাপার রানী, তুমি এই ভর সন্ধ্যাবেলায় মেঘমালাকে নিয়ে কোথায় যাচ্ছ? মেঘমালাকে পুকুরের কাছে ফেরত দিতে যাচ্ছি, কারণ মেঘমালার যে 5 বছর পূর্ণ হয়েছে, আর 5 বছর পর মেঘমালাকে ফিরিয়ে দিতে হবে। আর সেই সত্ত্বে সেদিন পুকুর আমাকে বাচ্চা দিয়েছিল, জানো? এসব তুমি কি বলছো রানী? কই, সেদিন তো তুমি এই শর্তের বিষয়ে আমাকে কিছুই জানাওনি। তবে রানী, একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি যদি মেঘমালাকে ওই পুকুরের কাছে ফিরিয়ে দাও, তবে তুমি আর এই প্রাসাদে আসতে পারবে না। রাজার এমন কথা শুনে রানীর চোখ দিয়ে জল গড়াতে থাকে আর রানী বাধ্য হয়ে মেঘমালাকে নিয়ে সেই পুকুরের কাছে চলে যায়। বাচ্চা জন্ম দেওয়া পুকুর, দেখো আমি তোমার মেয়েকে নিয়ে এসেছি। তোমার দেওয়া ছোট্ট বাচ্চাটা আজ কত বড় হয়েছে। আমি কোলে পিঠে করে তোমার বাচ্চাকে কত বড় করেছি, তুমি দেখো। বাহ, আমার মেয়ে তো দেখতে ভারী মিষ্টি হয়েছে। তবে তুই ওকে রেখে চলে যা। মা, মা, তুমি আমাকে রেখে কোথায় যাচ্ছ? মা, তুমি আমাকে এই অন্ধকারে রেখে কোথায় যাচ্ছ? আমাকে তুমি নিয়ে যাও মা, আমাকে তুমি নিয়ে যাও। তোমাকে ছাড়া যে আমি থাকতে পারবো না মা। কিছু করার নেই রে মা, আমি যে পুকুরকে কথা দিয়েছিলাম যে তোকে আমি পুকুরের কাছে ফিরিয়ে দেব। না মা, তুমি এভাবে বলো না। পুকুর, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি এভাবে আমাদের মা মেয়েকে আলাদা করে দিও না। তুমি দয়া করে মায়ের সঙ্গে আমাকে যেতে দাও। বাবা, তোকে জন্ম দিলাম আমি, আর তুই কি না তোর পালিত মায়ের জন্য এভাবে কান্নাকাটি করছিস? সত্যি তোরা যে একেবারে মা মেয়ে হয়ে উঠেছিস। আমি আর তোদের আলাদা করতে চাই না। রানী, তুই নিয়ে যা মেঘমালাকে। এরপর রানী খুশি হয়ে মেঘমালাকে নিয়ে রাজপ্রাসাদে চলে যায় আর রাজাকে সবটা খুলে বলে। আর এসব কথা শুনে তো রাজাও ভীষণ খুশি হয়ে যায়। আমি বাইরে কাজ করতে যাচ্ছি রে মা, তুই কিন্তু ঘরেই থাকবি। ভুলেও তুই বাইরে যাবি না, আর চোখ থেকে চশমাও খুলবি না। ঘরের মধ্যে লক্ষ্মী মেয়ের মতো থাকবি। তোর জন্য অনেক গ্রাম পাল্টিয়েছি, আর গ্রাম পাল্টাতে পারবো না। ঘরে খাবার রাখা আছে, খেয়ে নিস। ঠিক আছে মা, তুমি যাও তো, আমি ঘরেই থাকবো। আর আমি চশমাও খুলবো না। আমার জন্য তোমাকে গ্রাম পাল্টাতে হবে না। তুমি নিশ্চিন্তে কাজে যাও মা। এরপর রমলা কাজে চলে যায়। রমলা তার মেয়েকে নিয়ে তুলসীপুর গ্রামেই থাকতো, আর সে গ্রামে নতুন এসেছে। রমলা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে রোজগার করে, আর এই রোজগার দিয়ে তাদের মা মেয়ের কোনোভাবেই দিন কেটে যায়।
কি রে মা, এভাবে চুপ করে বসে আছিস যে? কি হয়েছে তোর? কিছু না মা, কিছুই হয়নি আমার। আমার কাছে তুই কিছু লুকাস না মা, বল কি হয়েছে? তোর কি শরীর খারাপ? না মা, আমার শরীর একদম ঠিক আছে। মা, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ মা, বল। মা, সব সময় ঘরে বসে থাকতে আমার একদম ভালো লাগে না। আমি একটু বাইরে যাই মা। বাইরে যাবি যা, কিন্তু চশমাটা চোখে দিয়ে যাস। আচ্ছা মা, ঠিক আছে, কিন্তু মা, আমার চশমাটা কই? ওই তো টেবিলের ওপরে মা। বাইরে গিয়ে সাবধানে থাকিস। চশমাটা একদম খুলিস না, আর দুষ্টমিও করিস না কিন্তু। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি চশমাটা খুলবো না, আর আমি কোনো দুষ্টমিও করব না। এই বলে রূপা বাইরে যায়। কিছু দূর গিয়ে সে দেখে